রুহি, রামিনের ফোন অফ কেন রে? বাসায় কে? বলে দিয়েছি রামিনের কথা, বাবা খুব মেরেছে। একটু ওর সাথে যোগাযোগ কর না রে প্লিজ, আমাকে বাঁচা এই দোজক থেকে। বাবা আমাকে মেরে ফেলবে। রামিন ভাইয়ের সেল অফ? উনি জানেন না তোর বিয়ের কথা চলছে? জানি না, সেদিন মা বলল ছেলে দেখেছে, সেদিন থেকে ওর সেল অফ। আমি রামিনকে ছাড়া ভাবতে পারছি না রুহি। চিন্তা করিস না, কালই ওনার সাথে যোগাযোগ করব আমি। রুহি, রাখছি আমি, বাবা আসছে। আশফিনা কল কেটে দেয়। রুহির কষ্ট হতে থাকে, পাশাপাশি রামিনের উপর প্রচণ্ড রাগও হতে থাকে। এদিকে রোহিণীর সময়গুলো কাটতে থাকে অসহনীয়। মায়াবতীকে কাছে পারছে না মন ভরে ভালোবাসতে, পারছে না নিজের বুকে জড়িয়ে নিতে। প্রত্যেকটা দিন কেটে যাচ্ছে একাকী। রুহিকে কাছে পেতে মন চায়, কিন্তু পারছে না, কারণ রোহিণ নিজের ভুলটা বুঝতে পারে। সকালে কাজের লোককে কফি আনতে দেখে প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়, কিন্তু সামলে নেয় নিজেকে। আজ রুহি বাসায় থাকবে, কারণ ওর কলেজ অফ। দুপুরে রুহি রামিনকে কল দিয়ে জানায় বাসায় এসে লাঞ্চ করতে, কারণ রুহি জানতো রামিনকে বললে রোহিণ ঠিকই আসবে। রামিন রুহির সাথে এসে কথা বলে রোহিণের সামনে এসে বসে। রোহিণ বলল, কি বলে ও? বলল লাঞ্চ করতে তোর বাসায়। ও, তাহলে আজ তিনজনে একসাথে লাঞ্চ করবো। হুম। প্ল্যান মোতাবেক রোহিণ রামিনকে নিয়ে বাসায় চলে আসে। রুহি রান্না শেষ করে ফ্রেশ হয়ে বেরিয়েছে সবে, তখনই রামিন আর রোহিণ ঘরে ঢুকে। রুহি রামিনকে বসতে ইশারা করে রেডি হয়ে আসে। কাজে লোকেরা টেবিলে খাবার বেড়ে দিচ্ছে। রোহিণ আর রামিন এসে বসে পড়ে, আর রুহি ওদের সামনে এসে দাঁড়ায়। রুহি আজ ডার্ক ব্লু কালারের একটা শাড়ি পরেছে, ভীষণ সুন্দর লাগছে ওকে। রুহিকে দেখে রামিন হেসে বলল, রুহি তুমিও বসে পড়ো, একসাথেই খাই। না ভাইয়া, পরে খাবো, আমি খিদে নেই। ও আচ্ছা। রামিন খেতে শুরু করে। রোহিণ বলতে চাইছে রুহিকে খেতে নাও, কিন্তু পারছে না ও, কারণ ও জানে রুহি শুনবে না। রুহি বলল, ভাইয়া আপনি আশফিনাকে ভালোবাসেন তো? রুহির কথায় চমকে ওঠে রামিন। রোহিণও ভ্রু কুঁচকে তাকায়। রুহি বলল, কি হলো ভাইয়া, এত সারপ্রাইজ হচ্ছেন কেন? এমন তো কিছু বলিনি, সিম্পল কোয়েশ্চেন করলাম। হ্যাঁ ভালোবাসি রুহি, বাট হঠাৎ এমন কথা। না আসলে আশফিনা কাল কল করেছিল, আপনার নাকি সেল অফ, ওর বিয়ের কথা চলছে জানেন? শুনেছিলাম। দেখতেও এসেছিল। আশফিনা তো ওর বাবাকে বলেছে আপনাকে ভালোবাসেও, কাউকে বিয়ে করতে পারবে না। আঙ্কেল রাজি হয়নি, বরং ওকে মেরেছে। এখন কি করবেন আপনি? আশফিনাকে মারার কথা শুনে কেমন যেন লাগতে থাকে রামিনের। তারপর একটু মজা করেই বলল, দেখো রুহি, যেখানে ওর বাবা রাজি না, সেখানে আমি কি করে ওকে বিয়ে করব বলো? রামিনের কথায় প্রচণ্ড রেগে যায়। ও সকল রাগ তো রোহিণের উপর, তাই রামিনকে বলল, আপনাদের মতো ছেলেদের আসলেই ভালোবাসতে নেই, ভালোবাসাকে কদর দিতে পারেন না। মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে কষ্ট দিতে খুব ভালো পারেন আপনারা। রামিনের এমন কথায় রামিন আর রোহিণ দুজনেই চমকে যায়। রুহি কথাগুলো বলে আর অপেক্ষা করে না, হনহন করে রুমে চলে যায়। রুহি চলে যাওয়ার পর রোহিণ কি বলবে ভেবে পাচ্ছে না, খাবার মুখে উঠছে না ওর। এদিকে রোহিণ খেয়াল করে রামিন হাসতে হাসতে খাচ্ছে। রামিনের হাসির কারণ খুঁজে পায় না রোহিণ। রোহিণ বলল, তুই হাসছিস কেন? রুহির কথা আর রাগগুলো সম্পূর্ণ আমার জন্য ছিল না রে। মানে? মনে হলো ও আমার উপর দিয়ে তোকে বাঁশ দিয়ে গেল। রামিনের কথায় রোহিণ কি বলবে ভেবে পায় না। ওরা নিজেদের মতন খেয়ে উঠে পড়ে। রুহি রুমের দরজা লাগিয়ে বসে আছে, তাই ওরা কেউ রুহিকে বলে যেতে পারে না। এদিকে আশফিনার সেই রাতে গা কাঁপার জ্বর আসে, 103 ডিগ্রি জ্বর আশফিনার। আলম খান সামান্য নাপা ট্যাবলেট খেতে দেয়নি। যেখানে ওনার মান সম্মানে আঘাত লেগেছে, সেখানে আশফিনা মরে গেলে ওনার কষ্ট হবে না। মেয়ে এত অসুস্থ দেখে সানজিদা খান কাঁদতে থাকেন। সারা রাত মেয়ের সেবায় নিয়োজিত থাকেন। সকালে আশফিনার জ্বর একটু কম আসে। সানজিদা খান নিজের ঘরে চলে আসেন। স্বামীকে কিছু বলার ইচ্ছাও নেই ওনার। এদিকে ওই দিন রাতে রোহিণ ফিরে এসে খেয়াল করে রুহি পাকঘরে চা বানাচ্ছে। ওর চুলগুলোর ডান কাঁধের ওপর রাখা, যার কারণে ফর্সা পিঠ আর পিঠের তিলটা দেখা যাচ্ছে। তিলটা বড় আকর্ষণীয়। রুহি সাদা পিঠে তিলটা সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে। রোহিণ নিঃশব্দে পাকঘরে চলে আসে। রুহি এক মনে চা বানাচ্ছে। রুহির অনেকটা কাছে চলে আসে। রুহির পিঠের সাথে রোহিণের খুব রক্ত একটা বুকের দাগ গায়ে। রুহির ভিতরে
তোলপাড় সৃষ্টি হয়। পাকঘরের সামনে জানালা ভেদ করে শন শন করে আসে ঠান্ডা বাতাস রুহিন আর রুহির ভারী নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। রুহিন রুহির পিঠের তিলটায় আঙুল ছোঁয়ায়। রুহি নিজেকে আর সামলাতে পারছে না, কিন্তু ওকে সামলাতে হবে, কারণ লোকটাকে শাস্তি পেতে হবে। রুহিন রুহির পিঠে ঠোঁট ছোঁয়াতে যাবে, ঠিক তখনই রুহি পিছনে ফিরেই রুহিনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। এবার ঘোর ভাঙে রুহিনের। রুহি রেগে বলল, না করেছিলাম আমার কাছে আসতে, তাহলে কেন এত কাছে আসলেন আবার? কেন এভাবে আমাকে কষ্ট দেন? যদি এতই ভালোবাসেন, ভালো কি বাসিনি আমি রুয়েন? আপনি যখন ইচ্ছে আমাকে কাছে টেনে নেন, নিজের আয়েশ মিটাবেন, আর যখন ইচ্ছে আমার সাথে যা তা ব্যবহার করবেন। কিন্তু এমনটা আর হবে না। আমিও একটা মানুষ, সেটা আপনাকে বুঝতে হবে। কথাগুলো বলে রুহি চলে যেতে নিলে রুহিন ওকে টেনে পিছন থেকে জড়িয়ে ধরে রুহির মাথার এক কোণে মুখ ডুবিয়ে বলল, রুহি প্লিজ কথা বলো। যে শাস্তি দেবে মাথা পেতে দেন। প্লিজ দূরে থেকো না, আমার ভালো লাগছে না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড রুহি, আই লাভ ইউ। রুহির খুব কষ্টে সরে আসে এবং বলল, আমার কাছে আসার চেষ্টা করবেন না, আমার দম বন্ধ হয়ে আসে আপনাকে কাছে আসতে দেখলে। আমার থেকে দূরে থাকলে সেটা আপনাদের দুজনেরই মঙ্গলজনক। কথাটা বলে রুহি নিজের রুমে চলে আসে। দরজা আটকে কাঁদতে থাকে। লোকটাকে তো ও ভালোবাসে, লোকটার কাছে আসলে তো ও নতুন করে বাঁচতে শেখে, লোকটার কাছে আসলে তো ও নিজেকে তার ভালোবাসায় জড়িয়ে নিতে চায়। রুহি কাঁদতে থাকে খুব। রুহিনও রুহির রুমের সামনের কাছে এসে দাঁড়ায়। যদিও রুহি বের হয়ে যায়, যদি ওর ডাককে সাড়া দেয়, কিন্তু সেটা হয় না। অনেকটা সময় কেটে যায়, রুহি বের হয় না। অনেকটা সময় পর রুহিন রুমে চলে যায়। কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছে না তাজু আর সৌরভের। প্রায় জ্বর থাকে, বুকে ব্যথা হয়, খেতেও পারছেন না, খেতে গেলেই বমি হচ্ছে বারবার। প্রায় বুক ব্যথা হয় ওনার, খেলে প্রচণ্ড বমিও হয়। তবে ওনার সব কষ্টের উপর চিন্তা হয় কন্যা আনিলের জন্য। বয়স তো কম হয়নি মেয়েটার, কিন্তু বিয়েই করতে চায় না মেয়েটা। তাজু আর সৌরভের কিছু হলে মেয়ে আনিলের কি হবে তা নিয়ে ভেবে বড় নিঃশ্বাস ছাড়েন তিনি। ওনার চিন্তা শুধু আনিলাকে নিয়েই, আর কোনো চিন্তা নেই ওনার। মেয়েকে বিয়ে দিতে পারলেই যেন বাঁচেন। এই কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণে আসে পানিটুকু মুছে নেন। আনিলের সোহরাব কাজে যাওয়ার জন্য বের হচ্ছিলেন, তাই তাজু আর সৌরভকে নাস্তা দিতে আসেন। তাজু আর সৌরভ পেপার পড়ছিলেন। আনিলের সৌরভ বাবার সামনে নাস্তা দিয়ে তার পাশে বসেন। তারপর বলেন, বাবা, ডাক্তারটা তো দেখাতে পারো, কিছুই খেতে পারছো না কয়েকদিন যাবত। মেয়ের কথায় পেপার থেকে মনোযোগ সরে যায় তাজু আর সৌরভের, আর মেয়ের দিকে একবার তাকিয়ে বলেন, ভাবছিলাম যাব। তোর কি হবে আমার কিছু হলে? বাবা, আমি ঠিক থাকবো। বাবা, তুমি চিন্তা করো না, ভালো থাকবে তুমি। মারে, মানুষ তো সারা জীবন বেঁচে থাকে না, আমিও থাকবো না। দেখ মা, যে চাচার বলে কতটা বছর পার হয়ে গেল। আর কোনো কথাই শুনবো না। তুমি আজকেই হাসপাতালে যাবে, আমাদের কলোনিরটার, ঠিক আছে? আচ্ছা যাব, তুই তাহলে কাজে যা। আনিলের সৌরভ উঠে দাঁড়ান, তারপর ব্যাগ গুছিয়ে বলেন, নাস্তা খেয়েই বেরোবে। আচ্ছা মা। আনিলা সৌরভ বেরিয়ে পড়েন। নাস্তা শেষ করে চা খেয়ে উঠে দাঁড়ান তাজু আর সৌরভ, তারপর বেরিয়ে পড়েন হাসপাতালের উদ্দেশ্যে। আজ এক সপ্তাহ হয়ে গেল রুহি কথা বলে না রুহিনের সাথে। কেমন অসহনীয় লাগছে সেটা রুহিন খুব ভালোই বুঝতে পারছে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে রুহিন সবসময়কার মতন কাজের লোক কফি নিয়ে এলো, আর টেবিলে নাস্তা রাখা। রুহিন নাস্তা না খেয়ে দরজার দিকে এগিয়ে আসে, আবার পিছন ফিরে তাকায় রুহির রুমের পানে। খেয়াল করলো রুহি দরজার কোনায় দাঁড়িয়ে আছে, হয়তো বলতে চাচ্ছিল নাস্তা না করে যাবেন না। রোহিনের চোখে চোখ পড়তেই রুহি সরে যায় সেখান থেকে। রোহিনের কাজ চলে আসে। রামিন আজকাল অনেক চুপচাপ দেখা যায়, আর তেমন কিছু বলেও না। রোহিন অনেক জিজ্ঞেস করা সত্ত্বেও উত্তর পায় না। কয়েকটা দিন কেটে গেল। তাজু আর সৌরভকে রোহিনের অফিসে আসতে দেখা গেল। বেশ দুর্বল লাগে ওনাকে। রোহিনের কেবিনে আসেন উনি। তাজু আর সাহেবকে দেখে রোহিন তাকে বসতে বলল। উনি বসে পড়েন রোহিনের সামনে। রোহিন বলল, হঠাৎ এখানে? তোমাকে কিছু বলতে এসেছি রোয়েন। জি বলুন। আমার ক্যান্সার ধরা পড়েছে, হাতে সময় খুব কম। আমার মেয়েটা রেজনকে খুব ভালোবাসে। তুমি তোমার শ্বশুরকে বলে বিয়েটা করাও। আমি মারা গেলে আমার মেয়েটার কি হবে বলো? দেখো রোয়েন, তুমি ছাড়া কেউ পারবে না কাজটা। দয়া করে আনিলার সাথে রেজনের বিয়ে করাতে সাহায্য করো। রোহিন তাজওয়ার সাহেবের দিকে তাকিয়ে থাকে। কথাটা তাজওয়ার সৌরভ না একজন বাবা বলছেন, যার হাতে সময় সীমিত। রোহিন ভাবছে রুহিকে কথাটা শুনিয়ে লাভ নেই, ও বুঝবে না কিছুই। এর চেয়ে বাবার সাহায্য করাই ভালো। রোহিন বলল,
কাল 12টায় কোর্ট ম্যারেজ হবে, আপনি নিশ্চিন্তে থাকুন। ধন্যবাদ বাবা, বড় বাঁচালে আমাকে। কথাটা বলে কাঁদতে কাঁদতে বেরিয়েছেন তাজু আর মাহবুব। রোয়েন ওনার যাওয়ার দিকে চেয়ে থাকে। তারপর রেজওয়ান মাহবুবকে ডেকে পাঠায়। রেজওয়ান মাহবুব এসে রোয়েনের সামনে বসে। উনি বললেন, বাবা ডেকেছেন? বাবা, আজ আপনার বস না, আপনার মেয়ের জামাই না, আজ আপনার ছেলে হয়ে কিছু চাইবো, দিতে হবে। বাবা কি যে বলেন, আপনি যা বলবেন আমি দিব। প্রতিজ্ঞা করেন। প্রতিজ্ঞা করলাম, এখন বলেন। তাজওয়ার শেহরাবকে চেনেন তো? ওনার ক্যান্সার লাস্ট ডেতে উনি আজ এসেছিলেন। উনি চাইছেন ওনার মেয়ের বিয়েটা আপনার সাথে হবে। ওনার মেয়ে আনিলা আপনাকে অনেক পছন্দ করেন। কিন্তু রুহি ও রাজি হবে না। সে চিন্তা আপনাকে করতে হবে না, রুহিকে আমি ম্যানেজ করব। কাল 12টায় কোর্ট ম্যারেজ, আপনার ঘরে গাড়ি পৌঁছে যাবে। জি, আমি আসি তাহলে। রেজওয়ান মাহবুব উঠে চলে গেলেন। এদিকে আনিলা সোহরাব ঘরে ফিরে আসেন সন্ধ্যা 7টায়। তাজু আর সোহরাব মেয়েকে দেখে একটু হাসেন। আনিলা হাত মুখ ধুয়ে বাবার কাছে এসে বসে। উনি বললেন, তোর আর রেজওয়ানের বিয়ে ঠিক করে আসলাম রোয়েনের সাথে কথা বলে। বাবা, কি বলছো এসব? দেখ, এখন আর না করতে পারবি না। অনেক শুনেছি তোর কথা, আর না। আমি চলে গেলে কার সাথে থাকবি? একা একা আর কত থাকবি বল? বাবা, কিন্তু কসম করে বলছি আর কোনো কথা বলবি না। উঠে গেলেন তাজু আর সোহরাব। এদিকে ঘরে ফিরে আসে রোয়েন। রুহি কান্না করে বেরোলো পাকঘর থেকে। রোয়েনকে দেখে রুহি চুপচাপ রুমে চলে যায়। রাতে খাওয়ার সময় রুহি প্লেট নিয়ে নিজের রুমে চলে যায়। রোয়েন একা একা খেয়ে রুমে চলে যায়। রাত পেরিয়ে দিন আসে। আজ রোয়েন আর রুহি দুজনে অফ ডে। নাস্তা শেষ করে রুমে বসে কিছু সময় কাজ করে রোয়েন। 11টা বাজে। রুমে আসে রোয়েন। রুহি বসে আছে খাটে। রোয়েন বলল, রেডি হয়ে নাও, বের হব। আমি কোথাও যাব না আপনার সাথে। কথাটা বলে উঠে যাচ্ছিল রুহি। রোয়েন ওর হাত চেপে ধরে নিজের সাথে লাগায়। তারপর রেগে বলল, একদম তর্ক করবা না, যা বলছি করো, জলদি রেডি হয়ে নাও। বলেছি তো যাব না, আমি কোথাও যাব না। প্রচন্ড রেগে গেল রোয়েন। তারপরে খুব কষ্টে নিজেকে সামলিয়ে বলল, বলছি জলদি রেডি হয়ে নাও, কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটে তোমাকে রেডি দেখতে চাই। কথাগুলো বলে বেরিয়ে আসে রোয়েন। রুহি রেগে খাটে বসে পড়ে। তারপর অনিচ্ছা সত্ত্বেও রেডি হয়ে বেরিয়ে আসে রুহি। রোয়েন উঠে রুহির কাছে এসে দাঁড়ায়। রুহিকে সবসময়কার মতনই মায়াবতী লাগছে। রোয়েনের পাশে দাঁড়িয়ে রুহির গায়ের ঘ্রাণ নেয় আর লম্বা নিঃশ্বাস টেনে। রুহি যেন আবার নেশায় জড়িয়ে যেতে চায়। রোয়েন বলল, যেখানে নিচ্ছে একদম চুপ করে থাকবে, কোনো সিনক্রেট চায় না। যা হবে চুপ করে দেখবে, কিছু বলতে হলে আমাকে ঘরে এসে বলবে। রুহি ভেঙচি কেটে বেরিয়ে যায়। রোয়েনও রুহির পিছু পিছু বেরিয়ে আসে। শেষমেশ রুহিকে নিয়ে কাজী অফিসে আসে রোয়েন। কাজী অফিস দেখে চমকে যায় রুহি। রোয়েনকে নিয়ে ভিতরে ভিতরে শামিন, রামিন আর আরও অনেককে দেখতে পায় সে। এমনিতেই নিজের বাবাকেও। রুহি রেজওয়ান মাহবুবের কাছে এসে দাঁড়ায়। বাবা কি হচ্ছে এখানে? রেজওয়ান মাহবুব কিছু বলতে পারেন না। রুহি কি করবে বুঝতে পারছে না। হঠাৎ ওকে অবাক করে দিয়ে তাজু আর সোহরাবের সাথে আনিলা ভিতরে আসে। রুহির আনিলাকে একদমই পছন্দ না, তাই মুখ ফিরিয়ে নেয় ও। এরপর যা হলেও রুহির কল্পনাতীত। রেজওয়ান মাহবুব আর আনিলাকে সাইন করতে দেওয়া হয়। এই সাইনের পরেই ওনারা স্বামী স্ত্রী হয়ে যাবেন। রেজওয়ান মাহবুব সাইন করতেই রুহি দৌড়ে বেরিয়ে যায়। ওর পিছু নিতেই রোয়েনও বেরিয়ে আসে। রুহি গাড়িতে বসে আছে। রোয়েন জানে এখন কিছু বললে রিয়াকশন উল্টে হবে। ঘরে পৌঁছে রুহি দৌড়ে ঘরে চলে যায়। রোয়েনের দ্রুত হেঁটে ঘরে ঢুকে পড়ে। রুহি ভাঙচুর করছে বাসায়, চিৎকার করে কান্না করছে। রুহি, কি করছো এসব? একদম কথা বলবেন না। আপনার এত বড় সাহস কি করে হয় এই কাজ করেন? আমার বাবাকে আবার বিয়ে দিলেন আমার অনুমতি ছাড়া। রুহি শোনো, তুমি। কিচ্ছু শুনবো না। এই মহিলা আমার পছন্দ না। আপনি কেন করলেন এই কাজটা? একবারও কি আমার কথাটা ভাবলেন না? রুহির কথায় রাগ হয় রোয়েনের। চিৎকার করে করে বলতে থাকে, তুমি কি ভেবেছো তোমার বাবার কথা? একবারও ভেবেছিলে লোকটা একা একা 22 বছর কিভাবে কাটিয়েছে? একবারও তার কথা ভাবনি। বোঝো নাই কতটা অসহায় সে, একা একা সে কিভাবে থাকছে? কখনো ভেবেছো? সবসময় নিজের কথা কেন ভাবতে থাকো? তোমার বিয়ে হয়ে গেছে, সংসার হয়েছে, কখনো ভেবেছো বাবার খেয়ালকে রাখে? উনি অসুস্থ ছিল, তখন তুমি ওনার কাছে ছিলে। উনি আগেও অসুস্থ হতো, তুমি জানতেও না, জানতে চাওনি। ওনার বয়স হচ্ছে, সঙ্গীত দরকার পড়ে, সেটা তুমি বুঝবে না। বয়স্ক মানুষ, তার সেবার দরকার পড়ে, তাই সেবা একজন স্ত্রী ছাড়া কেউ দিতে পারে না। মানলাম তুমি তোমার বাবার সেবা করবে, তার দেখাশোনা করবে, এতে সে হয়তো শারীরিকভাবে সুস্থ থাকবে, কিন্তু মানসিকভাবে কখনোই ভালো থাকবেন না উনি। মনে যে শান্তির জন্য স্ত্রীর দরকার পড়ে, সন্তান না।
রুহির কান্নাজড়িত চোখ দেখিয়ে রোয়েনের দিকে তাকায়। রোয়েন এবার শান্ত গলায় বলল, রুহি যা করেছে ওনার সুখের জন্য, ভালো থাকার জন্য। এতে তোমার আবার কোনো কল্যাণ নেই। বুঝতে চেষ্টা করো রুহি, আমি জানি তোমার জন্য মোটেই সহজ না ব্যাপারটাকে গ্রহণ করা। আমার জন্য হতো না, কথাটা বাস্তব। কেউ একা বাঁচতে পারে না, কিন্তু 22 বছর একা ছিল তোমার কারণে। তোমার বিয়ে হয়ে গেছে, তুমিও বুঝতে শিখেছো। তোমার উচিত তোমার বাবার জন্য কিছু করা। রুহি কিছু না বলে কান্নায় জড়িত চোখে রোয়েনের দিকে তাকায়, তারপর দূরে রুমে চলে যায়। বড় গেটটি গড়গড় করে খুলে গেল। প্রচণ্ড শব্দ করে ভিতরে ঢুকে পড়া একটা বিএমডব্লিউ সাদা কার। সামনে বড় ধূসর বর্ণের দোতলা বাড়ি, 2 ফ্লোরের মালিক একজন, আর সে হলো জয় শেখাওয়াত। পুরো বাড়ির মালিক সে নিজেই। আজ অনেকদিন পর বাড়ি ফিরে এলো সে। গাড়িটি বাড়ির সামনে থামতেই ভিতর থেকে 4 জন মেয়ে নেমে এলো, সবার হাতে ফুলের মালা। তারপরে নেমে এলো একজন বয়স্ক মহিলা। মহিলাটি নেমে আসতে জয় শেখাওয়াত তাকে জড়িয়ে ধরে। মহিলাটিও পরম স্নেহে জড়িয়ে ধরে জয়কে। জয় বলে ওঠে, আই মিস ইউ দাদি। তোকেও খুব মিস করছি রে সোনা। তা তোদের ফ্লাইট তো 5 তারিখে ছিল, এতদিন পর আসলি, তোকে কল করেও পারছিলাম না। অনেক টায়ার্ড দাদি, পরে সব বলবো, লং স্টোরি। ওকে, বাট বলতে হবে। আয় ভিতরে। জয় শেখাওয়াত দাদির সাথে ভিতরে প্রবেশ করে। আজ শেখাওয়াত পরিবারের রান্না করা হয়েছে একমাত্র ওয়ারিশ জয়ের জন্য। শেখাওয়াত পরিবার বলতে জয়ের দাদি বিজলি বেগম। জয় ফ্রেশ হয়ে নিচে নেমে আসে। দাদির সাথে আজ অনেক গল্প আছে ওর। নাতনিকে আদর করে খাওয়ালেন দাদি, এটা ওটা দিচ্ছেন ওর প্লেটে। খাওয়া শেষে জয় দাদির সাথে তার রুমে গেল। দাদির কোলে মাথা রেখে শুয়ে থাকে ও। বিজলি বেগম বললেন, বললি না কই ছিলি এতদিন? দাদি, আসলে এয়ারপোর্ট থেকে ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয় আমার। সেখান থেকে 2 জন বাঁচায় আমাকে, হাসপাতালে অ্যাডমিট করায়। আমার কন্ডিশন ভালো ছিল না। যারা বাঁচিয়েছিল তারা যারাকে কল দেয়। যারা আসে আমার কাছে, ও আমার খেয়াল রেখেছিল। ও চেয়েছিল আপনাকে জানাতে, কিন্তু আমি মানা করেছিলাম। আপনি চিন্তা করবেন সেজন্য। এতক্ষণ নাতির কথায় চুপচাপ শুনলেও এখনো চুপ করে থাকতে পারেন না উনি। রেগে কেঁদে বললেন, তোদের কি একবারও মনে হয়নি আমাকে জানানো উচিত ছিল? দাদিকে কাঁদতে দেখে জয় উঠে বসে। তারপর বিজলি বেগমকে জড়িয়ে ধরে বলল, দাদি দেখো, তখন তোমাকে জানালে অনেক টেনশন করতে, তোমার বিপি বেড়ে যেত। কিন্তু এখন দেখো আমি ঠিক আছি। যেখানে আমার দাদি এত ভালোবাসা আছে আমার জন্য, সেখানে আমার কি কিছু হতে পারে? যা, তোর সবসময় ফাজলামো আমার ভালো লাগে না। যাক, তুই সুস্থ আছিস সেজন্য আল্লাহর কাছে হাজার শুকর। হুম। জয় আবারও বিজলি বেগমকে জড়িয়ে ধরে। ওর চোখে ভেসে ওঠে সেই মিষ্টি পাখিটির মায়া ভরা চেহারা, যে চেহারাটা দেখে এতদিন হাসপাতালে কাটিয়েছে। ওই গোসল সেরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ায়। আজকাল বেশ গরম পড়েছে। গোসলের কিছুক্ষণ পরই আবার গরম লাগতে শুরু করে। ব্যাপারটা বেশ বিরক্তিকর। তোয়ালে জড়ানো চুলগুলো খুলে ফেলে রুহি। সাথে সাথেই লম্বা চুলগুলো কোমরে অনেকটা নিচ পর্যন্ত চলে যায়। চুলগুলো আবার তোয়ালেতে জড়িয়ে হালকা ঘষে মুছতে শুরু করে রুহি। হঠাৎ আয়নায় ওর চোখ চলে যায় রুমের বাইরে। সেখানে কালো লম্বা কোটে দাঁড়িয়ে আছে রোয়েন। রুহি মাথা নিচু করে চুল মোছায় মন দেয়। রোয়েন রুহিকে দেখছে, মেয়েটা ওকে দূরে সরিয়ে রেখেছে। এর মানে তো এই না যে রোয়েন দূরে থাকবে। রুহি বিবাহিত স্ত্রী ওর। রুহিকে ভালোবাসার অধিকার শুধু ওর, আর কারণ না। কথাগুলো ভেবে রুহিকে দেখে রোয়েন। রুহির পেট আর কোমরের ফোঁটা ফোঁটা পানি জমে আছে। রোয়েন সেগুলোর স্বাদ পেতে চায়, আর অপেক্ষা করে না রোয়েন। রুহির ঘ্রাণও এই মুহূর্তে নিজের নিঃশ্বাসে মিশিয়ে নিতে চায়। রুহি পিছন ফিরতে রোয়েন ওকে থামায়। ড্রেসিং টেবিলের আয়নায় 2 হাত চেপে রুহিকে চমকে যায়। এমনটাও ভাবেনি রুহি। রুহি বলল, এখান থেকে চলে যান। রোয়েন নিশ্চুপ। রুহি এবার রোয়েনকে ধাক্কা দিয়ে সরাতে চায়, কিন্তু রোয়েন না সরে আরো কাছে আসে রুহির। রুহির মুখ সরিয়ে বলল, প্লিজ চলে যান, আমার দম আটকে আসছে। তাহলে আমার নিঃশ্বাসে তোমাকে জড়িয়ে নিই, আমার আত্মাই তোমায় মিলিয়ে নিই, যেন দম বন্ধ হলে দুজনের হবে। মৃত্যুর স্বাদ একসাথে গ্রহণ করবো দুজন মিলে। রুহি আরো কিছু বলতে চাপে, তখনই রোয়েন ওর ঠোঁট জোড়ায় একটা আঙুল চেপে বলল, আমাকে তুমি দূরে সরিয়েছ, আমি তো তোমাকে সরাইনি। কি মনে করেছো আমাকে দূরে সরিয়ে তুমি আমার ভালোবাসা থেকে রক্ষা পাবে? সেটা তো কখন হতে দেবো না জান। তোমার রাগ নিয়ে থাকো, আমাকে ভালোবাসতে বাধা দিলে ফলাফল তিক্ত হবে, বাট এই মিষ্টি মুহূর্তটাকে তিক্তটায় পরিণত করার ইচ্ছে আমার নেই। রোয়েনের গরম নিঃশ্বাস আর রুহির গাল, ঠোঁট আর গলায় পড়ছে। রুহি যেন নিজের মাঝে নেই। রোয়েন এক হাতে রুহির কোমর চেপে ধরে অপর হাতে রুহির মুখ নিচের দিকে ফিরায়। রুহির চোখে ফোঁটা ফোঁটা অশ্রু জমে আছে। রোয়েন ওর অশ্রুগুলো উপেক্ষা করতে পারে না। ঠোঁট এগিয়ে আনে রুহির গালে, তারপর অশ্রুগুলো শুষে নেয়। তারপর রুহির ঠোঁট জোড়ায় আলতো করে চুমু দিয়ে একটু সরিয়ে আনে ঠোঁট।
রুহির চোখ শক্ত করে বুঝে আছে। রোয়েন আর রুহির ঠোঁটজোড়া মুখে নিয়ে শুষে নিতে থাকে। রুহি চোখ বড় করে নেয়, রোয়েনকে ধাক্কা দিয়ে সরাতে থাকে, কিন্তু যত সরাতে চায় রোয়েন আরও আঁকড়ে ধরে রুহিকে। রুহি আরও ধাক্কা দিতে যাবে, রোয়েন ওকে প্রায় কোলে উঠিয়ে নেয়, তারপর বিছানায় ফেলে দেয়। রুহি উঠে বসতে যাবে, তখনই রোয়েন ওকে ধাক্কা দিয়ে আবারও শুইয়ে দেয়, তারপর ওর গলায় মুখ ডুবিয়ে দেয়। রুহি ছটফট করতে থাকে, কিন্তু রোয়েনের স্পর্শগুলো ওকে শান্ত করতে বাধ্য করে। অনেকটা সময় রুহির পেটে কোমরে চুমু খেয়ে রোয়েন উঠে বসে, তারপর রুহি কপালে ঠোঁট আবারও চুমু খেয়ে যায় রুম থেকে। রোয়েন চলে যেতেই রুহি ধরফর করে উঠে বসে, রোয়েনের যাওয়ার দিকে তাকিয়ে থাকে আর চোখে ভরে আসে হাজারো অশ্রুকণায়। রুহি দু চোখ মুছে ক্লান্ত পায়ে বারান্দায় এসে দাঁড়ায়। বাইরের ছোট ছোট লাইটগুলো ঝাপসা হয়ে আসছে। রুহি বারান্দার গ্রিল চেপে ধরে কাঁদতে শুরু করে, চিৎকার করে কাঁদতে শুরু করে সে। কান্নার আওয়াজগুলো বাতাসের সাথে মিলিয়ে যেতে থাকে। বারান্দায় রাতটা কেটে যায় রুহির। রোয়েন সকালে উঠে রুমে কফি পেয়ে যায়, ফ্রেশ হয়ে আসে রোয়েন। আজ রুহিকে দেখতে পাচ্ছে না রোয়েন, অন্তত রুম থেকে বের হয় মেয়েটা। রোয়েন নাস্তা করতে বসে পড়ে, তারপর ওপরের দিকে তাকিয়ে রুহিকে দেখার চেষ্টা করে রোয়েন। নাস্তা শেষ করে দাঁড়ায় রোয়েন, তখনই রুহি নিচে নেমে আসে। রোয়েন রুহির দিকে তাকায়, রোয়েন বেরিয়ে যেতে দিলে আবারও ফিরে আসে। রুহি অবাক হয়ে রোয়েনকে দেখছে। রোয়েন এসে রুহির কাছে দাঁড়িয়ে বলল, আমার গুড বাই কিস নিচ্ছি। কথাটা বলে রোয়েন রুহির ঠোঁটে তীব্র চুমু খেয়ে নেয়। রুহি কিছু বুঝে উঠতে যাবে, ঠিক তখনই রোয়েন ওকে ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। সেদিন লাঞ্চ টাইমে শামীম 3টে টিফিন ক্যারিয়ার নিয়ে অফিসে ফিরে আসে। আনিলার কাছে একটা বক্স এগিয়ে দেয় শামীম। আনিলা বললেন, কে পাঠালো? রুহি পাঠাইছে আপনার জন্য। রুহি পাঠিয়েছে? জি। আনিলা টিফিন বক্সটা নিয়ে রেজন মাহবুবের কাছে চলে আসেন। দেখেন রেজন মাহবুব খাচ্ছে রুহির পাঠানো খাবার। আনিলা বললেন, কি হলো বলো? জি, মিস আনিলা কল করেছিলেন। ও, তুমিও যাবে? কোনো রকমের তেড়ামি চাই না আমি। রুহি কিছু বলতে পারল না, শুধু মাথা ঝাঁকায়। রোয়েন এবার রুহিকে শুইয়ে দেয় বালিশে। রুহি অবাক হয়ে তাকায় রোয়েনের দিকে। রোয়েন কিছু না বলে রুহির গালে ঠোঁটে চুমু খেয়ে ওর গলায় মুখ ডুবায়। রুহি মাথা অন্যদিকে কাত করে নেয়। সারাতে এভাবে শুয়ে থাকে রোয়েন, কিছু বলতে পারে না রুহি। গভীর রাতে মনের অজান্তেই শক্ত করে জড়িয়ে ধরেছিলেন নিজের স্বামীকে। রাত পেরিয়ে সকালের আবার চারদিকে ফুটে ওঠে। রুহির ঘুম ভাঙে, চোখ খুলে দেখে ওর সামনে বসে আছে প্রিয় মানুষটি। রুহি উঠে বসতে নিলে রোয়েন আচমকা ওর কপালে চুমু খেয়ে বলল, গুড মর্নিং। গুড মর্নিং। থমথমে গলায় জবাব দেয় রুহি। তারপর রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই পিছন থেকে রোয়েন বলল, কফি নিয়ে তোমাকে রুমে দেখতে চাই, সার্ভেন্ট নয়। তাহলে বুঝো কি হতে পারে তোমার সাথে। রুহি রেগে বেরিয়ে আসে রুম থেকে। রুহি যাওয়ার দিকে তাকিয়ে থেকে হাসে রোয়েন। মেয়েটা না চাইতেও রোয়েনের সকল আবদার পূরণ করতে ব্যর্থ। কোবরাপুরীর রানী বলে কথা, রাজা যা বলবে, যা চাইবে তাই তো করতে হবে রানীকে, কারণ এই রাজা যে তার রানীকে বড্ড ভালোবাসে। রুহি জোহরের নামাজ পড়ে নেয় গোসল সেরে। রোয়েন ফ্রেশ হয়ে রেডি হয়ে নেয়। আজ কালো পাঞ্জাবি পরেছে ও, সাথে সাদা পাঞ্জাবি, চুলগুলো ব্রাশ করে নিয়েছে, হাতে কালো চেইনের ঘড়ি আর তার সাথে মন মাতানো পারফিউম। রুহি নামাজ সেরে উঠে খাটে বসে আছে, যেতে ইচ্ছে হচ্ছে না, কেন যেন মনটাই টানছে না। রোয়েন তখন রুহির সামনে এসে দাঁড়ায়। রুহিকে বসে থাকতে দেখে রোয়েন রুমে ঢুকে রুহির সামনে এসে দাঁড়ায়। রুহি রোয়েনের উপস্থিতি বুঝেও মাথা নুয়ে বসে আছে। রোয়েন বলল, সেই কৈফিয়ত আপনাকে দিব নাকি? কথাটা ভালোভাবে জিজ্ঞেস করছি, তো উত্তরটা ভালোভাবেই আশা করি। রুহি কিছু না বলে বসে আছে। রোয়েন রুহির পায়ে এসে বসে পড়ে। রুহির এক হাত নিজের দু হাতের ভাঁজে নেয়। রোয়েন বলল, রুহি, তোমার জন্য ব্যাপারটা সহজ না, সেটা বুঝতে পারছি, কিন্তু রুহি একটা জিনিস চিন্তা করে দেখো তো, তোমার বাবা খুশি আছেন। এই লোকটা 22 বছর অবিবাহিত ছিল তোমার কথা ভেবে, কিন্তু আমার কারণেই সে বিয়ে করলো। তাকে আমি বাধ্য করেছি, কারণ দেখো, আমরা যখন দার্জিলিংয়ে ছিলাম তখন উনি অসুস্থ হয়ে পড়েন। তখন তুমি ওনার যত্ন নিতে পেরেছিলে বলো? পারোনি তো। ওনার যত্ন নিয়েছিল মিস আনিলা সোহরাব। রুহি, দেখো, তোমার বিয়ে হয়েছে, তোমার নিজের সংসার হয়েছে, তুমি তো সবসময় ওনার খেয়াল রাখতে পারবে না, তাই না? ওনার বয়স হয়েছে রুহি, ওনার খেয়াল রাখা উচিত, তাই না? দেখো, উনি আগে অনেকটা অসহায় ছিলেন, ছেলে মেয়ে আর নেই তুমি ছাড়া। ওনারও জীবন সঙ্গী দরকার ছিল, সেই সঙ্গী আনিলা সোহরাবই রুহি, কারণ উনি তোমার বাবাকে ভালোবাসেন অনেকটাই, আগের থেকে, যখন তুমি হওনি। রুহি রোয়েনের দিকে কান্নাজড়িত চোখে তাকায়। রোয়েন খাটের ওপর রাখা শাড়িটা রুহির হাতে দিয়ে ওর গালে হাত রেখে কাছে টেনে নেয়। তারপর রুহির মাথার পিছনে মুখ দিয়ে ওর ঘাড়ে চুমু খায়। রুহি কেঁপে উঠে রোয়েনের হাত আলতো করে স্পর্শ করে। একটু পর সরে আসে রোয়েন। রুহি মাথা নিচু করে থাকে। রোয়েন বলল, রেডি হয়ে নাও।
রুহি কিছু না বলে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। রোয়েন বেরিয়ে আসে। রুহি শাড়ি পরে একটু রেডি হয়ে নেয়, তারপর রুম ছেড়ে বেরিয়ে আসে। রোয়েন রুহিকে দেখে সবসময়কার মতন ওর রূপে জ্ঞান হারা হয়। কি করবে, বউটা যে এতটাই রূপসী, ও সৌন্দর্যে নিজেকে কিভাবে ঠিকঠাক বেরোয়েন। রুহিকে দেখে কথাগুলো ভাবতে ভাবতে রুহি রোয়েনের কাছে এসে দাঁড়ায়। রুহি একবার পুরোটা দেখে নেয় রোয়েন। গাঢ় নীল শাড়িটাতে কতটা অপরূপ লাগছে বলে বুঝাতে পারবে না রোয়েন। রুহি রেখে রোয়েনের দিকে তাকাতেই রোয়েন মজা করে বলল, ইস, ঘায়ল হয়ে গেলাম যে। উফ, বিরক্তি। বলেই রুহি নিচে নেমে আসে। রোয়েন রুহির পিছে থেকে নেমে এসে দুষ্টু একটা হাসি দেয় আর দুজনে বেরিয়ে পড়ে রেজওয়ান মাহবুবের বাসার উদ্দেশ্যে। সেখানে গিয়ে ওরা দেখে আনিলা মাছ ভাজি করছেন। কিচেন হুডের শব্দে পুরো বাসা মুখরিত। রেজওয়ান মাহবুব দরজা খুলে দেন। রুহি বাবাকে জড়িয়ে ধরে। তখনই আনিলা মাছ রেখে ওর কাছে আসে। রোয়েন দুজনের মুখে সালাম দেয়। আনিলা সালামের উত্তর দিয়ে রুহিকে বুকে টেনে নেয়। রুহির যেন মনে হলো উনি যতটুকুই ভালোবাসেন হয়তো সত্যি, কারণ বুকে টেনে নেওয়ার সময় মনে হচ্ছিল প্রচণ্ড মায়া আছে। রুহি সরে আসে ওনার কাছ থেকে। আনিলা বলেন, তোমরা ভেতরে এসে বসো, আমার বাবা এসেছেন। ওনার সাথে দেখা করে আসি তাহলে। বলে উঠে রোয়েন। আনিলা হেসে সায় দেন। রোয়েন রুহিকে নিয়ে আনিলাকে বলে দেওয়ার রুমে আসে। রুহি দেখতে পায় একজন বয়স্ক লোক খাটে শুয়ে আছে, কিছুটা অসুস্থ লাগছে তাকে। রুহি ওনাকে সালাম করে দাঁড়িয়ে থাকে। তাজওয়ার সাহেব বললেন, রুহি, বসো এখানে। আমি তো সম্পর্কে তোমার নানা হব। রুহি বসতে চাইছে না। রোয়েন চোখ রাঙাতেই রুহি বসে যায়। তাজওয়ার সোহরাব বুঝতে পারছেন বিয়েটা মেনে নিতে এখনো পারছে না রুহি। তাজওয়ার সোহরাবের সাথে একটু কথা বলে রুহিকে নিয়ে বেরিয়ে আসে রোয়েন। রুহি আর রোয়েনকে আনিলা মন ভরে খাইয়েছেন। ওনার রান্নাও বেশ, রুহি না চাইতেও ওর রান্নার খাওয়াটা ভালোই লেগেছে। লাঞ্চ করে আরও কিছু সময় গল্প করে বেরিয়ে আসে ওরা নিজেদের ঘরের উদ্দেশ্যে। ঘরে ফিরে রুহি রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। সেই ঘরে যতক্ষণ ছিল ওর বাবা বলছিল, আনিলা এটা করো, আনিলা সেটা করো, রুহিকে এটা দাও, রুহিকে ওটা দাও। মোট কথা হলো আনিলাকে ওর বাবা ও স্ত্রীও মানতে শুরু করেছে। মা, এত সহজ কেন সব কিছু মেনে নেওয়া? ভালোবাসা ভুলে যাওয়া কি এত সহজ মা? রুহি এটা বলেই কাঁদতে থাকে। সন্ধ্যায় রুমের দরজা খুলে সামনে ওদের রিম দেখতে পাই। সেখানে একটা লাগেজ আর রোয়েনের হাতের ব্যাগটা গোছানো। রুহি চিন্তায় পড়ে গেল এভাবে প্যাকিং করলো কেন রোয়েন। রুহি দেখার চেষ্টা করে ভিতরে সে আছে কিনা। না, পেল না তো। রুহি এবার এক পা করে এগোয় লাগেজটায় কাগজ লাগানো কস্টিপ দিয়ে। রুহি পড়ার জন্য নিচে ঝুঁকতে গেলে কেউ যেন পিছন থেকে ওর কোমর চেপে ধরে। রুহি লাফিয়ে উঠতে নিলে রোয়েন ওর কাঁধে চুমুক খেয়ে বলল, ভয় পেও না, আমি। রুহি এবার যেন একটু আশ্বস্ত হলো। তারপর নিজেকে ছাড়তে চাইছে না। রোয়েন এবার বলল, এত নড়াচড়া করলে কি করে হবে বলো তো? আজ তো অন্তত আমার বাহুডোরে শান্ত হয়ে থাকো, কালকের পর হয়তো আমার এই স্পর্শগুলোকে মিস করবে। রুহির বুকে ধরস করছে। এমন কেন বলছে সে? রোয়েন বলল, কাল সুইজারল্যান্ড যাচ্ছি কাজে 15 দিনের জন্য। রুহি সরে আসতে চেষ্টা করে, কিন্তু লোকটা ওকে শক্ত করে ধরে আছে। এমন করছো কেন? তোমারই তো বড় আমি, একটু শান্ত হয়ে থাকো, খেয়ে ফেলবো না তোমাকে। রুহির হাসি পায়, তারপরও শক্ত করে রেখেছে মুখ। রুহির দিকে তাকায় রোয়েন, তারপর বলল, আই লাভ দিস অ্যাটিটিউড। আফটার অল কোবরা কিং এর ওয়াইফ তুমি। রুহির ভালো লাগছে না। রোয়েনের হাতে চিমটি কেটে দেয়। রোয়েন ব্যথায় আর্তনাদ করে ওঠে। তাতে ওর হাত ছোড়া রুহির পেটে আলতাফ হয়ে আসে। রুহি সেই সুযোগে দূরে বেরিয়ে যায়। রুহি নিচে নেমে আসে। ও খেয়াল করো কিছু সময় পর রোয়েন বেরিয়ে গেছে ঘর থেকে। রুহি একবার রোয়েনকে দেখে কাজে মন দেয়। রাত 11টায় রোয়েনের আসার নাম নেই। রুহি নিচে হাঁটাহাঁটি করছে। কই গেল সে? উপরে উঠে এলো সে। রোয়েন নিজের রুমটাকে আজ একটু বেশি গুছিয়েছে। রুহি খেয়াল করে দরজার মধ্যে একটা কাগজ লাগানো, সেখানে লেখা, কামড়টার প্রতিশোধ সুদে আসলে নিব। কই কামড় খাবে সেটা চিন্তাও করতে পারবে না মাই কুইন। যত সব ফালতু চিন্তাধারা। কিছুটা বিরক্ত হয়ে বেরিয়ে আসে রুহি। রাত 12টায় ঘরে আসে রোয়েন। কিছুটা হন্তদন্ত হয়ে উপরে উঠে যায় ও। রুহি টেবিলে খাবার বেড়ে সেখানে অপেক্ষা করছে রোয়েনের। কিছুক্ষণ পর নিচে আসে রোয়েন, খেতে বসে যায়, কিন্তু রুহির সাথে কোনো প্রকার কথা বলেনি। রুহিও নিজে নর্মাল আছে। খেয়ে দিয়ে রুমে চলে যায় রোয়েন। রুহি পুরো বাসার লাইট অফ করে দিয়ে রুমে যাওয়ার পথে রোয়েনের রুমের দিকে তাকায়। দরজা একটু চাপানো, ভেতরে হালকা চাঁদের আলো পড়েছে, চমৎকার লাগছে পুরো। একটু গুনগুন শব্দ শুনতে পায় রুহি।
বেশ কৌতূহল হয় রুহির। দরজা খুলে রুমে ঢুকে খেয়াল করলো পুরো রুম ঠান্ডা হয়ে আছে। রুহি শাড়ির আঁচলটাকে অপর কাঁধে জড়িয়ে দিল, অপর পাশে তাকাচ্ছে ও। হঠাৎ রুহির হাত টেনে কেউ যেন নিজের কাছে নিয়ে এলো। ওর সামনে ওর প্রিয় মানুষটা। রুহি রোয়েনকে দেখছে। রোয়েন রুহিকে বুকে টেনে নিল, তারপর হালকা দুলিয়ে নাচতে শুরু করে। কোথা থেকে যেন গান শুরু হয়। तुम मेरे हो इस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम ना रहो, कुछ ऐसा हो हम ना रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए। मैं फिर भी तुमको चाहूंगा, मैं फिर भी तुमको चाहूंगा।